আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই ক্লাসে আমরা শেখার চেষ্টা করব রাইট ফর্ম অফ ভার্বের যে বেসিক নিয়মগুলো আছে এবং যেগুলোর মাধ্যমে আমরা খুব সহজে সুন্দর করে এ টু জেড শেষ করতে পারবো। সো ওই জিনিসটা, সো তোমরা যারা আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত আছো একটু কাইন্ডলি কষ্ট করে জানিয়ে দাও যে তোমরা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং এ টু জেড ক্লিয়ার আছে কিনা জানিয়ে দাও। এবং হচ্ছে আমাদের হ্যাঁ সবকিছু শোনা যাচ্ছে, আমি যতটুকু দেখতে পেলাম যে সবকিছু ক্লিয়ার আছে। সো তোমরা যারা যুক্ত আছো কাইন্ডলি কষ্ট করে জানিয়ে দাও কথা ক্লিয়ার তোমরা শুনতে পাচ্ছ কিনা এবং সবকিছু দেখা যাচ্ছে কিনা, কারণ আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের আরেকটা বোর্ড কোশ্চেনও সলভ করব, পাশাপাশি দুইটা টেকনিক জানার ট্রাই করব এবং এই দুইটা টেকনিক পড়লে ইনশাল্লাহ আশা করা যায় অনেক ভালো কিছু করতে পারবো। আচ্ছা, এবং আমাদের এই লাইভ ক্লাসটা আমরা একটু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে শেয়ার করে দেই, যাতে করে আমাদের সকল শিক্ষার্থীরা লাইভ ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, যারা পেইড ব্যাচে আসো তারা যাতে দেখতে পারো। গেল কই? আচ্ছা, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি আমি, যাতে করে যারা এখনো যুক্ত হয়নি তারা যাতে যুক্ত হয়ে ক্লাসটা করতে পারে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি পিয়াস সালাম দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি তৌফিক মাহমুদ শোনা যাচ্ছে বলছে, তারপর আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল মুকিত রাফি সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি মিমি সালাম দিয়েছে, অনেকেই, শাহজালাল, তারপর হচ্ছে সীমান্ত, তারপর হচ্ছে তালুকদার, তারপর হচ্ছে রাইসা, ফিয়া, অনেক স্পিডে শুধু তোমরা সালাম দিচ্ছ, যার কারণে আমি কমেন্ট গুলো পড়ার সুযোগই পাচ্ছি না। সানজিদা সুলতান আরশি দেখতে পাচ্ছি, এমএসটি এমএসটি আনিকা আক্তার সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া সালাম দিয়েছে। হ্যাঁ, মোটামুটি সবাই যুক্ত হয়ে গেছো আমি দেখতে পেয়েছি। সো আমরা কি ক্লাসটা শুরু করব, এবং অবশ্যই এই ক্লাসটার জন্য তোমাদের কি করতে হবে, এই ক্লাসটার জন্য অবশ্যই একটা খাতা কলম সাথে নিয়ে বসতে হবে। কি নিয়ে? আসলাম স্যারের ক্লাস মানেই আমাদের খাতা আর কলম। কি খাতা আর কলম, ঠিক আছে? সো আমরা যদি খাতা কলম সাথে নিয়ে বসি তাহলে আমরা অনেক কিছু লিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, এবং এই জিনিসটা শেখার জন্যই আমরা আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো খাতা কলম নিয়ে বসছো তোমরা? তোমরা যদি খাতা কলম নিয়ে বসে থাকো তাহলে একটু কাইন্ডলি আমাকে জানাও। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসছো? তোমরা কি খাতা কলম নিয়ে বসেছো? খাতা কলম নিয়ে বসলে জানাবা কাইন্ডলি, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসলে জানাও। আচ্ছা, অনেকেই সালাম দিচ্ছ, অলরেডি 87 জন চলে এসেছে। ঠিক আছে, আমরা তাহলে অ্যাড করে দিচ্ছি। খাতা কলম নিয়ে বসো, এরপরে আমরা আজকে আমাদের টেকনিক 1 বা রুলস নাম্বার 1 দেখো। ধরো একটা লোক, একজন লোক, ঠিক আছে, এই লোক একটা রাস্তা দিয়ে হাঁটবে। কি দিয়ে হাঁটবে? সে একটা রাস্তা দিয়ে হাঁটবে, তাই না? সো একটা রোড দিয়ে সে কি করবে? হাঁটবে। এখন সেই যে রোডটা দিয়ে হাঁটবে, এই রোডটার সবগুলো জায়গা কি সমান? সব জায়গা কি সমান হয়? বলতো, একজন লোক সে যে রোডটা দিয়ে হাঁটবে সেই রোডটার সব জায়গা দিয়ে কি সেম ভাবে সে হাঁটতে পারবে? পারবে না। কারণ কি? কারণ কিছু জায়গায় সে হোঁচট খাবে। কি খাবে? ধরো একজন লোক হাঁটতেছে, কিছু জায়গায় সে একটা বাড়ি খাবে, কিছু জায়গায় সে একটা হোঁচট খাবে। সো এই টাইপের, অর্থাৎ সে বিভিন্ন জায়গায় বিভিন্ন আছাড় খাবে, তাই না? সো রাইট ফর্ম ভার্বটাও ঠিক একই রকম, অর্থাৎ আমরা যখন কোনো সেন্টেন্স পড়বো এই সেন্টেন্সটার মধ্যে কিছু কিছু জায়গায় আমরা হচ্ছে ঠেকে যাব, কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা বাড়ি খাবো, কিছু কিছু জায়গায় হচ্ছে আমরা পিছলে পড়ে যাব, আবার কিছু কিছু জায়গায় আমরা হলো খুব সাহসিকতার সাথে কি করব? পার করে দিব। সো এই ব্যাপারটাই হচ্ছে রাইট ফর্ম ভার্ব। যেমন আমি যদি একটা রাস্তায় যাই তাহলে রাস্তায় কি হয়? কিছু অংশ এরকম গর্ত থাকে, কিছু অংশ সমান থাকে, আবার কিছু অংশ এরকম এরকম থাকে, কিছু অংশ আবার ভালো থাকে, তাই না? তো একটা রাস্তা কি হয়? এরকম হয়। তাহলে কি হইলো? এই পাশটা পুরোটুকু সমান, তারপর একটা গর্ত। এখন আমাকে শিখতে হবে যে এই গর্তটা আমি কিভাবে পার হব। সেই যে গর্তটা আমি কিভাবে পার হব এই সিস্টেমটাই আমি তোমাকে শেখাবো। এই যে রাস্তাটার মধ্যে একটা ঝামেলা আছে, তো এইখানে তুমি কিভাবে হাঁটবা এই জিনিসটা তোমাকে শেখাবো। এই জায়গায় কাদা আছে, এই কাদাটা কিভাবে তুমি পার হবা এই জিনিসটাই তোমাকে শেখাবো। বুঝতে পারছো?
অর্থাৎ তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবা তখন তুমি কিছু জায়গায় এরকম হোঁচট খাবা। যেই জায়গায় হোঁচট খাবা, কি কারণে খাবা, কোন কোন জায়গায় খাবা, সেই জিনিসগুলোই আজকের ক্লাসে আমরা শিখব। সো বুঝছো? আবার এই যে যখন আমরা পুরো রাস্তাটা একবার হেঁটে যেতে পারবো, যখন আমরা কি করব, সম্পূর্ণ রাস্তাটা একবার হেঁটে যেতে পারবো, তখন কি হবে, পরবর্তীবার অবশ্যই আমরা সুন্দরভাবে রাস্তাটা পার হতে পারবো ইনশাআল্লাহ, তাই না? তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে রাইট ফর্ম ভার্বটা হচ্ছে এই রকম, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হোঁচট নাম্বার 1, অর্থাৎ যেই জায়গায় আমরা প্রথমবার ব্যথা পেতে পারি বা প্রথমবার একটা বাঁশ খাবো। অর্থাৎ আমরা যদি এটার নাম দিই তাহলে এটার নাম হচ্ছে বাঁশ 1, ঠিক আছে? অর্থাৎ আমরা যে বাঁশ খাবো, এই বাঁশ খাওয়ার 1 এক নাম্বার। সো আমরা কোন জায়গায় বাঁশ খাবো, আমরা হচ্ছে ভার্বের 1 নাম্বার এই জায়গাটা একটা বাঁশ খাবো। আমাদেরকে চিনতে হবে যে সেন্টেন্সের কোন জায়গায় ভার্বের একটা বসাতে হবে, সেন্টেন্সের কোন কোন জায়গায় ভার্বের 1 বসবে। সো এই জিনিসটাই শিখবো আমরা, এবং এই জিনিসটাই শেখার জন্য আজকের ক্লাস, ঠিক আছে? তাহলে আমরা কি শিখছি, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্ব শিখতেছি আমরা। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা দেখো, সো প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার নাম্বার মানে হি, শি, ইট, নেম, যেটাকে আমরা বলি কম সাবজেক্ট। তোমরা কি কম সাবজেক্টের সাথে পরিচয় আছে তোমাদের, বা তোমরা কি পরিচিত কম সাবজেক্টের সাথে? তোমরা কি পরিচিত? আমি কিন্তু শিখিয়েছিলাম। সো হি, শি, ইট, নেম, এগুলোকে বলা হয় কম সাবজেক্ট। কি বলা হয়? কম সাবজেক্ট। অর্থাৎ এগুলো অল্প বোঝায়, মানে বেশি বোঝায় না। কিভাবে অল্প বোঝায়? যেমন হি, হি বলতে একজনকে বোঝায়, এই জন্য এটার নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার ভাইয়া? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? এটার নাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ক্লিয়ার? তাহলে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটা বুঝতে পেরেছি। এখন যদি কোনো সেন্টেন্সের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে আমাদের এস অথবা ইয়েস যুক্ত করতে হয়। যেমন তোমাকে এখন আমি শেখাচ্ছি, ধরো সেন্টেন্স শুরু হয়েছে এখানে এবং ব্রেকেটের মধ্যে লেখা হচ্ছে বি। তাহলে বলো তো এখানে আমাদের অ্যান্সারটা কি হতে পারে? কালকে আমি শিখাইছিলাম বি মানে কি। বি হচ্ছে একজনের বাবা। কার বাবা বলো তো? বি মানে কি বলো? যদি এখানে থাকে হচ্ছে ইট, ব্রেকেটের মধ্যে যদি থাকে হলো হ্যাভ, বলো তো কি হবে উত্তর? সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বলো কোনটার উত্তর কি হবে? এগুলো আমি গতকালকে শিখাইছি, কারণ তোমাকে এই শর্টকাট বিষয়গুলো জানতে হবে। হ্যাঁ, কম সাবজেক্ট বেশি সাবজেক্ট শিখিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাকে একটু জানাবা কাইন্ডলি কি হবে। আমি দেখতে পাচ্ছি সবাই ইজ দিচ্ছ। হ্যাঁ, ইজ হবে প্রথমটা। তাহলে প্রথমটা হলে ইজ হবে। এছাড়াও আরেকটা হবে। দেখো এখানে কিন্তু কোনো কিছু ডিফাইন করে নাই, বলে নাই যে এটা পাস্ট ফর্মে লিখবা, এটা কি বলছে, বা প্রেজেন্ট ফর্মে লিখবা, এটা কি বলছে, বলে নাই। যখন কোনো কিছু মেনশন করবে না, সেন্টেন্সটা পাস্টও মেনশন করতেছে না, প্রেজেন্টও মেনশন করতেছে না, তখন দুইটাই হইতে পারে উত্তর। তখন কি হবে? ইজও হবে, ওয়াজও হবে। আমরা যদি এখানে ওয়াজ দেই সেটাও রাইট, ইজ দিলেও রাইট। বুঝছো? এখন আমরা এম, ইজ, আর, ওয়াজ, আর এটা কেন আনলাম? আরেকটু ব্যতিক্রম আছে একটা। দেখো আই, আই আছে ব্রেকেটের মধ্যে আছে হ্যাভ, বলো তো কি হবে? আই আছে ব্রেকেটের মধ্যে আছে হ্যাভ, বলো তো কি হবে এটার উত্তর? হ্যাঁ, এই যে তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো পারতেছো, এবং এই জিনিসগুলো তোমার শেখা লাগবে, কারণ অ্যাডমিশন ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এগুলো জানতে হয়। এইটার একটা নাম আছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়, তাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্টের সাথে ভার্বের যে একটা সম্পর্ক, এই সম্পর্কটা কিভাবে হচ্ছে সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? তাহলে এখানে কি হবে? এখানে আয়ের সাথে হ্যাভ বসে, তাই না? দেখো আয়ের সাথে হচ্ছে এখানে হ্যাভ বসবে, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আই কিন্তু কম সাবজেক্ট। আই কি? আই হচ্ছে কম সাবজেক্ট, বাট আই কম সাবজেক্ট কোনো সমস্যা নাই, বাট আয়ের, আই হচ্ছে, এই আয়ের হলো দুইজন স্ত্রী। কয়জন স্ত্রী? আয়ের হচ্ছে দুইজন স্ত্রী। স্ত্রী নাম্বার 1 এম, আর স্ত্রী নাম্বার 2 হচ্ছে হ্যাভ। ঠিক আছে?
এটা হলো আয়ের প্রধান স্ত্রী, মানে সে হচ্ছে কখনোই আই ছাড়া অন্য কারোর সাথে বসে না। অর্থাৎ আয়ের সর্বশ্রেষ্ঠ বা আইকে যে সব থেকে বেশি ভালোবাসে, এই ভালোবাসার একটা স্ত্রীর নামই হচ্ছে এম। এম কি করে, তুমি পৃথিবী যদি উল্টায়ও ফেলো তাও কি করবে না, সে কখনোই আই ছাড়া অন্য কারোর সাথে বসবে না, কখনোই বসবে না। ঠিক আছে। আর এইখানে আমাদের যে হ্যাবের যে ব্যাপারটা, হ্যাব বেশি বোঝায়, বাট সে আইকে ভালোবাসে সব সময় না। অর্থাৎ এটা হচ্ছে বহুরূপী। এটা কি, এটা হচ্ছে বহুরূপী। যেহেতু বহুরূপী, বহুরূপী হলে কি হয়, সে হলো এক এক সময় এক এক রূপ ধারণ করে, সে যার কাছে যায় সে তার হয়ে যায়। ঠিক আছে। ওই যে যেমন দেখা যায় না যে তুমি কার, তুমি তো আমার নও, তাই না, এরকম আর কি। তো সে যার কাছে যাবে তার মতো হয়ে যাবে। ঠিক আছে, বোঝা যায়, ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাই তুমি মাদ্রাসার ছাত্র হও, কোনো সমস্যা নেই, এটি তোমার পরীক্ষা আসে। তোমার মাদ্রাসায় দেখে কি তোমার পরীক্ষা এগুলো আসবে না? অবশ্যই আসবে। এগুলো কেমন প্রশ্ন করে রে ভাই? তাহলে আয়ের কয়জন স্ত্রী? আয়ের হচ্ছে দুইটা বউ। আয়ের বউ কয়টা? আয়ের বউ হচ্ছে আই, এই আয়ের বউ হচ্ছে দুইটা, একটা হলো এম, আরেকটা হচ্ছে হ্যাপ। ঠিক আছে। তাহলে এমটা কি, এমটা হলো প্রকৃত ভালোবাসা। এমটা কি, এমটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর হ্যাপটা প্রকৃত ভালোবাসা না। বুঝছো? প্রকৃত ভালোবাসা না। কোনটা প্রকৃত ভালোবাসা না? হ্যাপটা হইলো প্রকৃত ভালোবাসা না। বুঝছো? হ্যাপ কি করে, হ্যাপ যারে পায়, যেমন ধরো হ্যাপ যদি দেরে দেহে, দেরে দেহে ব্রেকেটের মধ্যে যদি হ্যাপ থাকে কি হবে বলতো? অবশ্যই হ্যাপি হবে। তাহলে হ্যাপ কি হইলো, দের সাথেও বুঝতেছে, তাই না? সো হ্যাপ কি করে, যারে পায় তার লগেই বসার সম্ভাবনা বেশি। ঠিক আছে। স্যার কোনটা আমার স্ত্রী? তো এমন না, এম না। ক্লিয়ার স্যার? বুঝছো, বুঝছো, ক্লিয়ার? তাহলে এতটুকু আমরা ক্লিয়ার হইছি, কম সাবজেক্ট ক্লিয়ার হইছি। তাহলে আমাদের এক নাম্বার বিষয় কি শিখলাম আমরা? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ সাবজেক্ট যদি কি হয়, কম হয়, তাহলে আমরা শিখছি কি, সাবজেক্ট কম, এটার মানেই হচ্ছে এস অথবা ইএস কি করতে হবে। আচ্ছা, এটা তো আমি লিখি না, বি1, বি1 এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। আর যদি কম না হয় তাহলে যুক্ত করার প্রয়োজন নাই, ঠিক না? এটা আমরা বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন একটু খেয়াল করো, বি ভার্ব আছে কিছু সেন্টেন্সের মধ্যে, কিছু কিছু জায়গায় বি ভার্ব আছে। বি ভার্ব গুলো কি? প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এই তিনটা হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এই তিনটা। এরপরে টু হ্যাভ ভার্ব বা প্যাসিভ ফর্মের ক্ষেত্রে, যেমন ধরো একটা সেন্টেন্সের মধ্যে, ধরো এখানে লেখা যে আই এম লিখা, এরপর গ্যাপ দিয়ে এখানে লেখা ধরো প্লে, এই জিনিসটা লেখা আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করবা, এটা যদি প্যাসিভ হয়, ঠিক আছে, যদি প্যাসিভ হয় সেক্ষেত্রে আমরা ভি3 অর্থাৎ ভি3 বসাবো। এখন প্যাসিভ বুঝবা কিভাবে? অর্থাৎ প্রত্যেকটা জিনিস হলো দুইটা অংশ থাকে, একটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ, একটাকে কি বলে, অ্যাক্টিভ, আরেকটাকে বলে প্যাসিভ। সো অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি, দেখো অ্যাক্টিভ হচ্ছে যে সব পারে, যে সব করতে পারে। অর্থাৎ এমন কিছু মানুষ আছে না যারা সবকিছু করতে পারে, অর্থাৎ যে সবকিছু করতে পারে তাকে বলে প্যাসিভ। যে সবকিছু করতে পারে তে হলো কি, তাকে বলে প্যাসিভ। নাকি অ্যাক্টিভ বলো তো? তাকে বলে অ্যাক্টিভ। যে সবকিছু করতে পারে তাকে বলে অ্যাক্টিভ। ঠিক আছে, যে কি সবকিছু করতে পারে তাকে বলে অ্যাক্টিভ, আর যে সবকিছু করতে পারে না। এখন তুমি আমাকে বলো, পৃথিবীতে কি এমন আছে যে সবকিছুই করতে পারে অথবা তার নিজের একটা করার যোগ্যতা আছে? এমন কি কি জিনিস আছে বলো তো, কয়েকটা অ্যাক্টিভের নাম বলো। এমন পৃথিবীতে কি কি দেখছো তুমি যে নিজে নিজে অনেক কিছু করতে পারে? কি কি আছে, এমন কি কি আছে আমাকে বলো তো, নামটা বলো তো। বলো বলো। ভাই আমার এখানে নেটে বিন্দু মাত্র প্রবলেম নাই। আরেকজন বলতেছে যে ভাইয়া ইংরেজি সেকেন্ড পেপার বেশি বেশি ক্লাস করান। হ্যাঁ করাবো তো ভাই, সমস্যা নাই। ইংরেজির ক্ষেত্রে তোমরা যদি ইংলিশ বইটা নিয়ে নাও সাথে, তাহলে আমার পড়াইতে আরো বেশি সুবিধা হয়। কারণ ইংলিশ বইটা যদি তোমাদের সবার হাতে হাতে থাকে, তাহলে আমি কিছু অংশ পড়াইলাম আর কিছু অংশ তোমাদেরকে পড়া দিলাম, তাহলে ওই পড়াটা তুমি বাসায় বসে বসে পড়তে পারবা। বুঝছো? কারা কারা বই নিছো এটা তো আমি জানি না, বাট এটা খুবই সুন্দর হইতো সিস্টেমটা। ধরা আমি তো আমার বইয়ের সিস্টেমে পড়াচ্ছি,
শর্টকাট টেকনিকে। সো তোমার কাছে যদি বইটা থাকতো তাহলে তোমার জন্য ভালো হতো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নাবিলা সুলতানা বলেছে মানুষ 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 মানুষ। হ্যাঁ, মানুষ সবকিছু করতে পারে, এছাড়া আর কেউ কিছু করতে পারে না। যেমন একটা বাঘ, সেও তো সবকিছু করতে পারে, বাঘ মানুষের খেয়ালায়। বিলাইও সবকিছু করতে পারে, বিলাই যা মাছ চুরি করে খেয়ালায়। কুত্তাও তো করে, কুত্তা যা ময়লা পানিতে যা লাইটালাটি করে, লাফালাফি করে, আরো অনেক কিছু করে। লিখছে যে আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ। হ্যাঁ, এই তো, তুমি বুঝতে পারছো ভাইয়া? এখানে আই, তুমি যেটা জিনিস বুঝাইছো এখানে আই বলতে তুমি আমাকে বোঝাও নাই, বা আই মানে আমি এটা না। এখানে আই বলতে একটা লেটারকে বোঝানো হয়েছে, যেটা ইংলিশের 9 নম্বর লেটার, এটা বোঝাইছে। সাকিব আল হাসান টাকার জন্য সব করতে পারে। বাহ, তুই তো সেই একটা ইয়ে করছিস, কমেন্ট করছিস। খাইছে রে, খাইছে। বই নিব কিভাবে ভাই? বইটা নেওয়া তো খুবই ইজি। আমাদের বইটা নেওয়ার মতো সহজ ব্যাপার আর কিছু আছে? তোমরা বইটা যদি নিয়ে নাও তাহলে আমার পড়াই তার একটু সুবিধা। সেটা কি? এই যে বারবার খালি বলো যে ভাই স্লাইড দেন, স্লাইড দেন। এখন স্লাইডটা নিয়ে কি করো? মোবাইলে রেখে দাও। এখন মোবাইলে রেখে কি লাভটা হয়? পড়ো তো না, আমি জানি পড়ো না। এর থেকে বইটা যদি নিয়ে নাও তাইলে লাভ হয় বেশি। বুঝছো কি লাভ হয়? এই যে বইটা আমি পড়াচ্ছি, এখন রাখলা, কিছু অংশ আমি পড়াইলাম আর কিছু অংশ তুমি পড়লা, তাইলে না লাভ আছে? লাভ আছে না? তাইলে না লাভ আছে? যারা যারা ইংরেজি বইটা খালি নিতে চাও নিতে পারবা, কোনো সমস্যা নেই। বাংলা আছে, বাংলা দ্বিতীয় আছে, ইংরেজি আছে। আমাদের কাছে পড়তেছো, আমাদের বই পড়ো, আমাদের কথা শোনো, তোমার জীবন ফুরফুরা, প্যারা নাই, জীবন ফুরফুরা। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, কাকও অনেক কিছু করতে পারে। একজন হচ্ছে বাঘ তো স্যার কিছু আবিষ্কার করতে পারে না, তাহলে কিভাবে সব করতে পারে? আরে ভাই, বাঘই সবকিছু আবিষ্কার করছে, বিশ্বাস করো না? তুমি বাঘের কাছে যাইও, যাওয়ার পরে দেখবা বাঘ কি সুন্দর করে তোমার সবকিছু দেখাই দিবে যে সে কি কি আবিষ্কার করছে। প্রথমে প্রথম বাঘ আবিষ্কার করছে। বিশ্বাস না করলে তুমি যা দেখবা, মানুষ কয় যে আমি তোমাকে বাঘের মতো থাবা দিব, তাহলে বাঘ আবিষ্কার করছে। তারপরে আবার কি, এই যে বুঝছস? সো এই জিনিসগুলাই তোমার জানতে হবে। বাঘ অনেক কিছুই পারে যেটা তুই পারস না। ক্লিয়ার? আচ্ছা, এই হলো আমাকে গেল, কাহিনী গেল, তাই না? তাহলে আমরা প্যাসিভ বুঝছি, অ্যাক্টিভ বুঝছি। প্যাসিভ মানে কি আর অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে ধর হলো একটা ক্রিকেট, ধর একটা ক্রিকেট, ধর একটা ফুটবল। ঠিক না? একটা ফুটবল, একটা ক্রিকেট, ওরা নিজে নিজে কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না। ওরা ফুটবল নিজে নিজে কিছু করতে পারে? কিচ্ছু করতে পারে না, তাই না? ফুটবল নিজে নিজে কোনো কিছু করতে পারে না, ক্রিকেট নিজে নিজে কোনো কিছু করতে পারে না। তো এই রকম যে তারা নিজে নিজে কিছু করতে পারে না। ঠিক আছে? যারা নিজে নিজে কোনো কিছু করতে পারে না, যেমন ধরো অনেক লোক আছে যারা নিজে নিজে কিছু করতে পারে না, তারাই হলো প্যাসিভ। যারা অন্যের উপর নির্ভরশীল তারা হলো প্যাসিভ। যেমন আমি হলো অনেকের উপর নির্ভরশীল। কেমনে? এই যে তোমরা যদি বেশি বেশি টাকা দাও তাহলে আমি ভালো করে চলতে পারবো, তাহলে আমি তোমাদের উপর নির্ভরশীল। তারপরে তোমরা যদি বইটা একটু বেশি বেশি কিনো তাহলে আমরা কিছু টাকা পাবো, এটা দিয়ে আমরা চলতে পারবো। এটাও একটা মার্কেটিং, তাই না? কিন্তু এটা নিয়ে আমার লাভ, এটা তোমারও লাভ। আবার দেখো, এই প্যাসিভ করলে কি হয়? দুই পক্ষের লাভ হয়। কি লাভ হয়? যেমন ধরো তুমি বই নিলা, তুমি বই পড়লা, তোমার লাভ। আর আমার কি লাভ? আমি বই বেচলাম, এটা আমার লাভ। তাহলে দুই পক্ষেরই লাভ। তাহলে আমরা চাই না যে দুই পক্ষেরই লাভ হোক? সো এই দুই পক্ষের লাভ হয় কার মাধ্যমে? প্যাসিভের মাধ্যমে। বুঝছো? বুঝছো? কোনো পরিশ্রম করবা না, খালি রেজাল্ট ভালো হবে। কিভাবে ভালো হবে? সহজ ব্যাপার, আমি পড়াচ্ছি, তুমি দেখতেছো, বই তো আছেই, টানা দেখা টানা দেখা টানা দেখা, ভালো রেজাল্ট। বুঝছো? তাহলে আমরা ক্রিকেট বুঝছি, তাহলে ক্রিকেট, ফুটবল, এগুলোকে বলা হয় কি? অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো তো? এগুলো হলো প্যাসিভ। কি নাম্বার ধরে না? কেরা বলছে নাম্বার ধরে না? 01881165273। হোয়াটসঅ্যাপে ফোন দিবি, যে কোনো সময় ধরবে। রাত 4টার পরেও যদি ফোন দেস, দেখবি কেউ না কেউ কল ধরবে। সে আজরাইল হোক অথবা সে অন্য মানুষ হোক, সে কল ধরবে। সে জিন হইলেও তোর কল ধরবে। আর যদি কল সে না ধরে তাহলে মনে করি তোর জীবন শেষ, তুই পরের দিনই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। ঠিক আছে? কল ধরবে। কে বলছে কল ধরবে না? এই নাম্বারে কল দিবি, কিয়ামত হয়ে গেলেও কল ধরবে ইনশাআল্লাহ, হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? আচ্ছা, গেল প্যাসিভ অ্যাক্টিভ বুঝতে পারছি আমরা। এটা ভাই জানতে হবে, প্যাসিভ আর অ্যাক্টিভই হলো আমাদের মেন ঝামেলাটা লাগবে রে ভাই, এটা বুঝতে হবে। বুঝছস? ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বল ক্লিয়ার, তাড়াতাড়ি বলো রে ভাই, ক্লিয়ার। দূর, ক্লিয়ার কর। আচ্ছা, তারপরে দেখো একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে
অনেক ক্ষেত্রে নট থাকবে। এই নট যদি থাকে তাহলে আমরা ডোন্ট, ডাজ এবং V1 বসাবো। এখন এটা একটু আমি এক্সাম্পল দেই, নাহলে ক্লিয়ার হবে না। যেমন ধরো ব্রেকেটের মধ্যে লেখা হি, সরি সাবজেক্ট লেখা হি, এই ব্রেকেটের মধ্যে লেখা তোমার নট প্লে, ধরো এই কথাটা হচ্ছে লেখা। সো অনেক সময় দেখবা তোমার পরীক্ষায় এইরকম আসে, অনেক সময় দেখবে কি এই রকম আসে যে প্রথমে সাবজেক্ট আছে, গ্যাপ আছে, গ্যাপের পরে ব্রেকেটের মধ্যে নট প্লে লেখা, কি লেখা, নট দিয়ে একটা ভার্ব লেখা। সো এই টাইপের যদি আমরা দেখি তাহলে আমাদের মাথায় এই টেকনিকটা নিয়ে আসতে হবে। কি টেকনিক ভাই? এই টেকনিকটা। অর্থাৎ আমরা যদি দেখি কোনো সেন্টেন্সের ব্রেকেটের মধ্যে নট থাকে, এর পাশে আরেকটা ভার্ব থাকে, এর মানে আমরা তখন নটের রুলসে চলে যাব। এবার আমরা কি করব, এবার আমরা প্রথমে সাবজেক্টের দিকে যাব। সাবজেক্ট কি বোঝায়? আরে ভাই সাবজেক্ট তো হি আছে, হি তো কম বোঝায়। সো আমাদের তাসনাম স্যার আমাদেরকে এটা শিখাইছে, কম বোঝাই হচ্ছে ডাজ, অর্থাৎ অবশ্যই এখানে ডাজ হবে। এরপরে তো একটা নট আছে, নট হবে। এরপরে ভার্বের 1 নাম্বার অবশ্যই বসাতে হবে, তাইলে কি হবে? তাইলে অবশ্যই প্লে হবে। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই রকম দেখতে পাই, সাবজেক্ট হিসাবে হি আছে এবং ব্রেকেটের মধ্যে নট একটা ভার্বের 1 নাম্বার আছে, তখন আমাদেরকে অবশ্যই এভাবে উত্তরটা বসাইতে হবে। বুঝছো কিনা বলো? বুঝছো? একজন বলতেছে যে বইয়ের কোথায় আছে রে? আরে বেটা বইয়ের মধ্যেই তো আছে রে, বইয়ের ভেতরেই আছে। বইয়ের দেখাচ্ছি, বইয়ের ভেতরেই আছে। বইয়ের ভেতরে না থাকলে কি পড়াচ্ছি? ঠিক আছে, এই যে বইয়ের মধ্যে আছে, কোথায় আছে? বইয়ের ভেতরেই আছে, বইয়ের ভেতরে আছে। এই যে বইয়ের ভেতরে পেজ নাম্বার 10, 10-এর এই যে গ্যাপ, এ নট, থার্ড প্রেজেন্টের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে হয়। 10 নাম্বার পেজের একদম লাস্টেরটা, 10 নাম্বার পেজের একদম লাস্টেরটা, এখানে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। বলো যে নাই, কাদা নাকি? 10 নাম্বার পেজ, বুঝছো বুঝছো? 10 নাম্বার পেজ। আচ্ছা বুঝতে কষ্ট হবে না, আমি বুঝাচ্ছি, বুঝতে কষ্ট হবে না, বুঝো, বুঝতে পারলেই তুমি বুঝবা। আবার বুঝাই, না বুঝলে আবার বুঝাই। প্যাসিভ মুসিভ এটা পরে বুঝো, আগে এটা বুঝো, নটটা বুঝো। তার নটের ব্যাপারটা কি, ধরো তোমার লেখা হচ্ছে, ধরো আমার নাম তাসনাম, তাসনাম দিয়ে এরকম একটা দেওয়া, ব্রেকেটের মধ্যে দেওয়া নট, ধরো এইটা লেখা। যখন আমরা ব্রেকেটের মধ্যে, খেয়াল করো, ধরো একটা সেন্টেন্স এভাবে আছে, তাসনাম ড্যাশ নট সুইম, ধর এতটুকু আছে। কোন সেন্টেন্সের মধ্যে জাস্ট কি, কোন সেন্টেন্সের মধ্যে ধরো এইভাবে আছে, নট প্লাস সুইম আছে, তো এইভাবে আছে। অর্থাৎ ব্রেকেটের মধ্যে নট সুইম মানে হচ্ছে নট দিয়ে একটা ভার্ব আছে। যদি এই পাশে আমরা দেখতে পাই যে ব্রেকেটের মধ্যে নট আছে, কি আছে ব্রেকেটের মধ্যে, এটা বোঝার চেষ্টা করো। ব্রেকেটের মধ্যে যদি নট থাকে, কি থাকে? নট। দেখো আমাদের হলো, আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে বইটা, এটা হলো ইংরেজি বই, তো সো এই বইটা যদি সাথে থাকে, ধরো তোমরা তো শুধু পিডিএফ চাও, সো এই বইটার দামও আসলে তেমন বেশি না, বইটাও খুবই পাতলা, ঠিক আছে। বাট এটার ভিতরে যে মেকানিজম আছে, তোমার প্যারাগ্রাফ আছে, তোমার লেটার আছে, তোমার অ্যাপ্লিকেশন আছে। ধরো আমি তোমাকে বই থেকে যদি প্রতিদিন একটা করে প্যারাগ্রাফ পড়তে দিই, তাহলে তোমার কিন্তু প্যারাগ্রাফ গুলো হয়ে গেল। যেমন আমি বইলা দিলেই হবে যে তোমরা এত নাম্বার পৃষ্ঠারের এই প্যারাগ্রাফটা মুখস্থ করবা, তখন সবার কাছে যদি এই সেম বইটা থাকে, তখন প্যারাগ্রাফটা পড়া দিলে পড়াটা নেওয়া কি সহজ নাকি কঠিন? বলো তো ভাই। অনেক সহজ। আবার দেখা যায় যে তোমাদেরকে প্যারাগ্রাফ দিলে তখন তোমরা বলো যে ভাই উত্তর কই পাবো, অনেক ঝামেলা। অ্যাপ্লিকেশন দিলে ভাই উত্তর কই পাবো, ইমেল দিলে ভাই উত্তর কই পাবো। ভাই এখানে উত্তর আছে, এখানে উত্তর টুত্তর সহকারে সবকিছু আছে, এবং এখানে এক্সারসাইজও আছে মোটামুটি ভালোই। সো এটা তুমি যদি পড়ো তাহলে হয়ে যাচ্ছে। তখন আমার কি হচ্ছে, আমি বলে দিলেই তোমার জন্য পড়া ইজি হয়ে যাচ্ছে। খেয়াল করছো? তাহলে ব্রেকেটে যদি নট থাকে তাহলে আমরা কি করব, ব্রেকেটের মধ্যে নট থাকা মানেই কি, নট থাকা মানেই হচ্ছে আমাদের, হ্যাঁ এটার দাম হচ্ছে 380 টাকা বইয়ের দাম। বইয়ের দাম কত? 380 টাকা। ডেলিভারি চার্জ আমরা রাখতেছি মাত্র 70 টাকা। কত টাকা? 70 টাকা।
টোটাল 450 টাকা, টোটাল 450 টাকা। বইয়ের দাম 380, ডেলিভারি চার্জ হচ্ছে 70, টোটাল 450 টাকা। এই 450 টাকা দিয়েই তোমার বাসায় বইটা পৌঁছে যাবে, ঠিক আছে? তাহলে আজকে একটা প্যারাগ্রাফ পড়া দিয়ে দেই, যেহেতু তোমরা অনেকেই বই কিনছো, তাই না? সো এই বই থেকে একটা প্যারাগ্রাফ পড়া দিয়ে দেই, তাই না? তাইলেই তো হয়ে গেল। কারণ প্রতিদিন যদি একটা করে আমি পড়াইতে পারি ভাই, কারণ আমার তো সিলেবাস শেষ করতে হবে, তাই না? নাহলে তো হইবে না, তাই না? তাহলে তোমরা হচ্ছে 31 নাম্বার ফুড অ্যাডাল্টারেশন এটা পড়বা, পৃষ্ঠা নাম্বার 131। 131 নাম্বার পৃষ্ঠার ফুড অ্যাডাল্টারেশন এটা পড়বা। তাহলে কি, তাহলে হচ্ছে বইয়ের পৃষ্ঠা হচ্ছে 131, পড়া দিচ্ছি, পড়া হোমওয়ার্ক, হোমওয়ার্ক এটা পড়ে ফেলবা। 131 নাম্বার পৃষ্ঠার প্যারাগ্রাফটা পড়বা। প্যারাগ্রাফটার নাম হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন, বুঝছেন? ফুড অ্যাডাল্টারেশন এটা পড়ে ফেলবা। আমাদের বইয়ের 31 নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে? ভাই আমি তোমাকে যে জিনিসগুলো পড়তে দিতেছি এটাই তোমার জন্য সাজেশন, তুমি কেন বুঝো না? তোমারে আমি যা পড়াচ্ছি আমি তো সব পড়াবো না রে ভাই, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমার সেগুলো দিব, সেগুলো তুমি পড়ে ফেলবা, তাইলেই হয়ে গেল। সাজেশন এটাই। আচ্ছা আমি দেখতেছি ক্লাসের মধ্যে সবাই একটা জিনিস বলতেছে, সেটা হচ্ছে যে ভাইয়া যদি বইতে কিছু ডিসকাউন্ট দেন তাহলে আমরা নিব। ভাই কেমনে আর ডিসকাউন্ট দিন, কত? তুই কর, তোরা যারা আসোস সবাই একটা কমেন্টে একটা দাম বল, বইয়ের একটা দাম বল দেখি। তোমরা যারা আসো লাইভে, তোমরা কমেন্টে একটা দাম বলো, ঠিক আছে? এই দামের মধ্যে যেমন আমি 3টা দাম দিয়ে দিচ্ছি, ইংরেজি বইয়ের জন্য 3টা দাম দিয়ে দিচ্ছি। এই 3টা দামের মধ্যে তোমরা 3টা আমি দিলে তো হইলো না, তাই না? আমি দিলে তো হবে না, তোমরা নিজেরাই একটা কাজ করো, তোমরা নিজেরাই হচ্ছে এই বইয়ের জন্য একটা দাম বলো, কোন দামটা দিলে তোমাদের জন্য সহজ হয়, সবাই বলো তো কমেন্টে দেখি। আরে ভাই তুমি যেখান থেকে মন চায় সেখান থেকে শিখতে পারবা, তোমার গাইড থেকে শিখো, তুমি যেখান থেকে শিখো, সমস্যা নাই। আর ভাই আমি তো ওইটা বলতেছি না যে এই বইটা তোমার কিনতেই হবে, ঠিক আছে? বুঝছো? তো তোমরা হচ্ছে এই বইয়ের জন্য এমন একটা দাম বলো যেই দামটা আমি তোমাদেরকে দিতে পারবো, কিন্তু কোনোভাবেই 350 টাকার নিচে বইলো না। কারণ আমরা 350 টাকার নিচে এই বইটা জীবনও দিতে পারবো না। আমাদের বইটা হচ্ছে 380 টাকা, এখন হলো মূল্য দেওয়া আছে 480। তো 380 টাকা করে আমরা তোমাদেরকে সেল করতেছি, তাই না? তো কোনোভাবেই ভাই এর নিচে আমরা পারবো না। তুমি যদি ডেলিভারি চার্জ বা কোনো কিছুতে কম দিতে চাও তো ওটা অন্য ব্যাপার, কিন্তু অবশ্যই এই বইটা যদি নিতে চাও অবশ্যই তোমাদের যাও। আজকের জন্য একটা বিশেষ অফার দিচ্ছি, এটা আর জীবনও দিব না, আজকেই লাস্ট। সেটা হলো 400 টাকা বইয়ের দাম, এবং অবশ্যই 10 জন, কয়জন? 10 জন কনফার্ম বইটা অর্ডার করতে হবে, এবং এখনই অর্ডার করতে হবে। যারা 10 জন লেখো যে ভাই আমি বইটা অর্ডার করতে চাই, আমি 10 জনের নাম বলবো, এই 10 জনের বেশি কাউরেই 400 টাকায় দিতে পারবো না। যার যার নামটা বলে দিবে এখানে, তারা হচ্ছে বইটা পেয়ে যাবা, ঠিক আছে? 400 টাকায় তোমরা কমেন্ট করবা, যার যার নাম আমার মুখ থেকে বের হবে আমি কমেন্টে দেখতে পারবো, যার যার নাম আমার মুখ থেকে বের হবে আমি কমেন্টে দেখতে পারবো। এরকম 10 জনের জন্যই বইটা থাকবে 400 টাকা, ঠিক আছে? এর কমে দিব না। আচ্ছা একজন হচ্ছে লিমন খান, হ্যাঁ লিমন, একজনের নাম পেয়ে গেছি, ঠিক আছে? লিমন, তাহলে লিমনকে হচ্ছে এটা দিব আমরা, যেহেতু লিমনের নাম 1 নম্বরে চলে আসছে, ঠিক আছে? আচ্ছা এত কাহিনী না করি আমরা পড়াই, নাহলে বলবা যে খালি বই বিক্রি করে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এটা জিনিসটা বুঝতে পারছি। তাহলে আমাদের নট, ডোন্ট, ডাজ নট এই জিনিসটা কি হইলো? তাহলে আমরা যে জিনিসটা তোমাদেরকে শেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে যদি ব্রেকেটের মধ্যে এরকম আমরা নট দেখি, কি দেখি? নট সুইম, এই জিনিসটা যদি দেখে যে ধরো ব্রেকেটের মধ্যে নট আছে, নট থাকা মানেই আমাদেরকে ডোন্ট অথবা ডাজ এটা বসাইতে হবে। অর্থাৎ ডোন্ট অথবা ডাজ, তারপরে ভার্বের 1 নাম্বার, এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাইলেই হবে। তাহলে আমরা কি বসাবো? ডোন্ট
প্লাস ভার্বের 1 নাম্বার, অথবা ডাজ নট প্লাস ভার্বের 1 নাম্বার। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমাদেরকে বসাইতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে যে একটা জিনিস বুঝতে হবে, সেটা কি? সেটা হচ্ছে যে কিভাবে আমি বুঝবো যে কোন জায়গায় আমাকে ডোন্ট বসাইতে হবে, কোন জায়গায় আমাকে ডাজ বসাইতে হবে। সো আমরা গত ক্লাসে শিখেছিলাম কিছু কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলো বেশি বোঝায়, অর্থাৎ সাবজেক্ট বেশি বোঝায়। যেই সাবজেক্টগুলো বেশি বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডোন্ট। ঠিক আছে? অর্থাৎ যেই সাবজেক্টগুলো বেশি বোঝাবে সেখানে আমরা ডোন্ট ব্যবহার করব, আর যেই সাবজেক্টগুলো কম বোঝাবে, অর্থাৎ যেই সাবজেক্টগুলো কি বোঝাবে? কম বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাস। ঠিক আছে? ডাজ নট, এটা ব্যবহার করব। ঠিক আছে? এটা আমরা ব্যবহার করব, তাহলেই হবে। তাহলে এবার তুমি বলো, তাসনাম সে তো হচ্ছে সিঙ্গেলই, তাই না? সে তো আর হচ্ছে বেশি না, কম, তাই না? সো এই জন্য কি হইলো, সো যেহেতু তাসনাম নামটা হচ্ছে খুবই কম এবং একজন মানুষ, এই জন্য এখানে আমরা ডোন্ট নাকি ডাস বসাবো? বলো তো তুমি, এতটুকু ক্লিয়ার হইছো? ভাইয়া আইসিটি ক্লাস রুটিন দেখো না তোমরা? তোমরা যদি এখন ক্লাসে এসে যদি আমাকে বলো যে ভাই কবে কোন ক্লাস, কবে কোন ক্লাস, তাইলে কি হইলো? ক্লাসগুলো তো আসেই, ওই ক্লাসটা দেখলেই তো তোমার হয়ে যায়, তাই না? আমাদের রুটিনটা দেওয়া আছে, ওই রুটিনটা তুমি দেখো, দেখে তারপর ক্লাস করো। তুমি আইসা এই ক্লাসে বলতেছো পারবে আইসিটি ক্লাস কি হবে না, আইসিটি ক্লাস কবে হবে, বা তুমি রুটিন পাও নাই। এখন তো আমার উচিত তোমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া, কারণ তুমি কি কখনো রুটিনটা দেখো নাই? তুমি কি রুটিনটা দেখো নাই? রুটিনের মধ্যে বলে দেওয়া আছে না যে কবে কোন ক্লাসটা হবে, এটা তো রুটিনের মধ্যে বলে দেওয়া আছে, তাই না? আইসিটি ক্লাসের রুটিন দেওয়া আছে, ওই রুটিনটা খেয়াল করে তাইলেই হবে। যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? তাহলে আমরা ডোন্ট আর ডাস কখন বসাবো? ক্লিয়ার? তাহলে আমরা ডোন্ট ডাস কখন বসাবো? ক্লিয়ার? এই নটেরটা ক্লিয়ার হয়েছে কে কে বলো? ধরো নটেরটা ক্লিয়ার হয়েছে, আর কে কে বলো? নট, এটা ক্লিয়ার হয়েছে কে কে বলো? হ্যাঁ, মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এটা আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তাহলে তোমরা এটা করো, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা বুঝবো কিভাবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে? তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে? এটা বোঝার কিছু উপায় আছে, অর্থাৎ আমরা দেখলে একটা টেকনিক আছে, এই টেকনিকটা মনে রাখবো আমরা। টেকনিকটা হচ্ছে তাসনাম ও প্রচুর সাধু। অর্থাৎ তাসনাম হচ্ছে প্রচুর সাধু, মানে তাসনাম হলো আমার নাম, তোমরা মনে রাখবা যে কিভাবে মনে রাখবা যে তাসনাম স্যার হলো প্রচুর সাধু, মানে অনেক ভালো মানুষ। সো এই টেকনিকটা মনে রাখবা। তাহলে টেকনিকটা কি? তাসনাম ও প্রচুর সাধু, সবাই কমেন্টে লিখো তো, তাসনাম স্যার প্রচুর সাধু, এটা লিখো। তাসনাম স্যার প্রচুর সাধু, এটা লিখো কমেন্টে। এটাই হলো একটা টেকনিক, সবাই লিখে ফেলো। তাসনাম স্যার প্রচুর সাধু, তাসনাম স্যার প্রচুর সাধু, এটা লিখে ফেলো, বুঝছো? এটা লিখলে কি হবে? এটা লিখলে আমরা জাস্ট এই টেকনিকটা ব্যবহার করে আমরা শিখে যাব প্রেজেন্ট টেন্স। কি শিখে যাব? প্রেজেন্ট টেন্স, এটা আমরা শিখে যাব। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান, প্রেজেন্ট টেন্স। তাসনাম স্যার ও প্রচুর সাধু, এই যে আমার এখানে যে বানানটা আছে সাধু, এটা কিন্তু ঠিক থাকবে, সাধু। ঠিক আছে? এটা হলো টেকনিক। সো কি টেকনিক? দেখো এখানে কি আছে, প্রথমে ও আছে, ওতে কি হয়? ওতে হচ্ছে অফেন। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি তুমি অফেন দেখতে পাও, কোন সেন্টেন্সে কি দেখতে পাও? অফেন। তাহলে সেটা কি হবে? যদি কোন সেন্টেন্সের মধ্যে আমরা অফেন দেখতে পাই, তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর হচ্ছে কি, কোন সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কোন অলওয়েজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, ডেইলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এভরি মান্থ, এভরি ডে, এভরি ইয়ার, এগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে এটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝছো? টেকনিকটা কি মুখস্থ হয়েছে সবার? সবাই বলো মুখস্থ হয়েছে? তাসনাম স্যার প্রচুর সাধু, টেকনিক মুখস্থ হয়েছে কার কার? কমেন্টে বলো। তাহলে তোমাদের মোটামুটি সবার। তাহলে এটা কেন মনে রাখবো? কারণ এই টেকনিকটার মাধ্যমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখে ফেলবো। অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলো থাকে,
তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এগুলো হচ্ছে আমরা যখন অ্যাডমিশন পরীক্ষা দিব তখন এইগুলো কিন্তু কাজে লাগবে, অনেক বেশি কাজে লাগবে, এই জন্য এখন থেকে মনে রেখে ফেলো। গেল এটা মনে রাখো। হ্যাঁ, এখন আমরা কিছু এক্সারসাইজ করি। এখন এক্সারসাইজটা দেখো, সোহেল অলওয়েজ রিড দ্য কোরআন। ঠিক আছে, তাহলে দেখো এখানে সোহেল অলওয়েজ, তাহলে আমরা শিখছি সাধুর মধ্যে এ ছিল, তাই না, এস এ ডি ইউ, সাধু, তাই না। তো এখানে এ ছিল, এতে হচ্ছে অলওয়েজ, অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি সেটা হয় তাহলে আমরা প্রথমে সাবজেক্টের দিকে চলে যাব। সিস্টেম কি সবসময় গ্যাপের আগে সাবজেক্টের দিকে যাব। সাবজেক্টে কি আছে? সোহেল আছে। সোহেল কয়জন? সোহেল কম নাকি বেশি বলো তো? সোহেল কি কম সাবজেক্ট নাকি বেশি সাবজেক্ট, এটা আমাকে একটু বলো। সোহেল কি কম সাবজেক্ট নাকি বেশি সাবজেক্ট বলো। আচ্ছা, এটা খেয়াল করো। লিসা, মুনা, তুমি এটা বোঝার ট্রাই করো এখন যেটা বোঝাচ্ছি, তাইলে ওই যতগুলো নিয়ম পড়াইছি সব বুঝে যাবে, এটা মনে রাখো। সোহেল অলওয়েজ রিড দ্য কোরআন, তাহলে আমাদের কাজ হচ্ছে ব্রেকেটের আগে তাকানো, ব্রেকেটের আগে যে সাবজেক্ট তাকে নিয়ে। তাহলে আমরা একটা টেকনিক শিখছিলাম, যদি সেন্টেন্সে অলওয়েজ থাকে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন আমরা ব্রেকেটের আগে সাবজেক্ট দেখব। তো সাবজেক্ট আছে সোহেল। সোহেল কয়জন? সোহেল হচ্ছে একজন। একজন মানে কি? একজন মানে হচ্ছে কম। কম মানে কি হবে? কম মানে অবশ্যই একটা ভার্বের এক হবে, এটার সাথে একটা এস অথবা ইয়েস হবে, তাহলে উত্তরটা কি হবে? উত্তর রাইট হবে। তাহলে বলো তো উত্তর কি হবে? তাহলে আমরা বুঝতে পারছি সাবজেক্ট যেহেতু কম আছে এই জন্য ভার্বের একের সাথে এস অথবা ইয়ে যুক্ত করতে হবে। তাহলে উত্তর কি হবে? উত্তর কি হবে তাহলে? হ্যাঁ, সবাই বলতেছে কম। হ্যাঁ, কম হলে কি হয়? কম মানেই হচ্ছে এস অথবা ইয়েস যুক্ত হবে ভার্বের সাথে। শর্টকাট টেকনিক, সাবজেক্ট যদি কম হয় ভার্বের শেষে এস অথবা ইয়েস, কম থাকা মানেই ভার্বের সাথে এস ইয়েস। হ্যাঁ, রিডস দ্য কোরআন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, প্রথমটা ঠিক আছে, এই তো ধরতে পারছো। ভেরি গুড শেয়ারিং। সেই হ্যাঁ, এরপরে দেখো এটা বলতে কি হবে, এটা বলতে কি হবে? এভরি ম্যান, প্রত্যেক মানুষ। সোহাইল অলওয়েজ রিড দ্য কোরআন। আব্দুর রহমান। হ্যাঁ, ঠিক আছে, এটা বলো। এভরি ম্যান ড্যাশ ওয়ান্টস সাকসেস, কি হবে বলো তো? তাহলে এখানে দেখো এভরি বলতে প্রত্যেক ম্যান মানে সব মানুষই বা প্রত্যেকটা মানুষই। তাহলে এখানে কম বোঝায় নাকি বেশি বোঝায় বলো তো? প্রত্যেক মানুষই কম বোঝাচ্ছে নাকি বেশি বোঝাচ্ছে? এভরি ম্যানস, দেখো এখানে কি হবে, দেখো এখানে হচ্ছে সাবজেক্টটা এভরি ম্যান। এভরি ম্যান, এভরি ম্যান, এভরি মানে কি? প্রত্যেক মানুষ। প্রত্যেক মানুষ এর মানে কি নির্দিষ্ট করে বলতেছে যে একজন মানুষ? মানে এখানে প্রত্যেক মানুষের কথা বলছে, মানে অনেকগুলো বেশি মানুষের কথা বলছে। যখন বেশি মানুষের কথা বলবে তখন কি ওয়ান্টস হবে নাকি ওয়ান্ট হবে বলো তো? তুমি একটু বলো তো, বেশি মানুষের কথা বলতেছে তাকে ওয়ান্ট হবে নাকি ওয়ান্টস হবে? অবশ্যই এখানে কি হবে? ওয়ান্ট হবে, ওয়ান্টস হবে না। ঠিক আছে, এরপরে এটা বলো তো। এখানে দেখো, এখানে আবার একটু খেয়াল করবা এবং উত্তরটা বলবা। বলো রে ভাই, তাড়াতাড়ি বলে দাও। সেটা কি? সামবডি ড্যাশ বি প্রেজেন্ট। সামবডি মানে কি? কিছু মানুষ। তাহলে এখানে কিছু বলতে তো অল্পই বোঝায়, তাই না? তো অবশ্যই অল্পের মধ্যে কি আছে? প্রেজেন্টের মধ্যে আছে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার আছে, তাই না? এম ইজ। তাহলে এখানে কি হবে? somebody is present, somebody is present, তাই না? কারণ আমরা জানি যে এখানে বিভার্ব, এই বিভার্বের মধ্যে কি কি আছে? বিভার্বের মধ্যে আছে হচ্ছে এম আছে, বিভার্বের মধ্যে হচ্ছে আর আছে, বিভার্বের মধ্যে হচ্ছে ইজ আছে, তাই না? এম ইজ আর এইগুলো আছে। এর মধ্যে কম বোঝায় কোনগুলো? এম হচ্ছে, ইজ হচ্ছে, এই দুটো হলো কম বোঝায়। এম কি বোঝায়? কম বোঝায়। আর ইজও কম বোঝায়। ঠিক আছে,
তাহলে বি ভার্বের মধ্যে কম বোঝায় হচ্ছে দুইটা জিনিস, একটা হলো এম, আরেকটা হচ্ছে ইজ। আর কি বোঝায়? আর হইলো বেশি বোঝায়। তাহলে কি হইলো, সাবজেক্টটা যদি কম হয় তাহলে ভার্বটাও কম হবে, সাবজেক্টটা যদি বেশি হয় তাহলে ভার্বটাও বেশি হবে। এবার বলো সামবডি কম নাকি বেশি? অবশ্যই কম। কম হলে তখন ভার্বটাও কি হবে? কমই হবে, ইজ হবে। হ্যাঁ, সামবডি ইজ। এম কেটা দিছে রে ভাই? এম তো জীবন হবে না। হ্যাঁ, এই যে এখন বলো টাইম অ্যান্ড ট্রেড ওয়েট ফর নান, তাই না? টাইম এবং ট্রেড ওয়েট ফর নান, কি হবে বলো তো? বলো বলো, এটা কি হবে বলো? বলো বলো বলো, বলো না কেন? কি লাগছে এটা? ওয়েটস, ওয়েট। এক একজন এক একটা লিখতেছে, দেখি কে কোনটা লেখ। কি হবে বলো? টাইম অ্যান্ড ট্রেড ওয়েট ফর নান। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, টাইম এবং ট্রেড ওয়েট ফর নান, এটা আমরা পড়ছি, অনেকেই পড়ছি, এবং এটা আমরা অনেকেই কি করি, ভুলও করি, অনেকে সঠিকও করি। আরেকজন লিখছে ওয়েটিং, বাই ওয়েটিং জীবন হবে না। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি হিসাব করি, যেমন এখানে আছে হলো টাইম, এখানে আছে হলো টেট, তাহলে টাইম আর টেট, তাহলে এখানে টাইম মানে হচ্ছে সময়, আর টেট মানে হচ্ছে স্রোত। তাহলে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ওয়ান্ট হবে নাকি ওয়েট হবে বলো তো? এখানে ওয়েট হবে নাকি ওয়েটস হবে বলো তো সবাই? হ্যাঁ, এখানে খেয়াল করো, খুব ইজি মনে করাই দিচ্ছি। খেয়াল করো, যেমন এখানে হলো সময় একটা জিনিস, তাহলে এখানে হলো একটা জিনিস, তারপর আবার হলো টেট আরেকটা জিনিস, কটা জিনিস হলো? দুইটা। দুইটা মানে কি, কম নাকি বেশি বলো তো? কম নাকি বেশি? দুইটা জিনিস কম হইলো নাকি বেশি হলো বলো তো? টাইম অ্যান্ড টেট কম হইলো নাকি বেশি হলো বলো? একটা জিনিস আর একটা জিনিস, দুইটা জিনিস কম হলো নাকি বেশি হলো? যদি বেশি হয় তাহলে তো পরিবর্তন হবে না, যদি বেশি হয় তাহলে পরিবর্তন হবে না, তাহলে এখানে হবে ওয়েট। কি হবে? ওয়েট। ঠিক আছে, কারণ চিরন্তন সত্য জিনিসগুলোর ক্ষেত্রে কিছু পরিবর্তন হয় না, ওটা সেমই থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এইটা রাইস এন্ড ক্যারি। দেখো, ভাত এবং তরকারি, কি হবে বলো তো? এটা দেখি কতজন পারো। বেশি থাকলে ভার্বের এক নম্বর ফর্ম হয়, এটা তো বলেই দিছি তাই না? এখন এটা কি হবে বলো? কই গেল রে পোলা পাইন, কই গেল রে, কই গেল, তাড়াতাড়ি চলে আসো। তাহলে এখানে কি হবে দেখো, এখানে হচ্ছে রাইস একটা জিনিস, ক্যারিয়ার একটা জিনিস, তাহলে ওয়ান এন্ড ওয়ান, টু। টু মানে বেশি, বেশি মানে অবশ্যই ইজ হবে না, আর হবে, আর হবে, হবে রে, হবে। ঠিক না? এটা বুঝছো? 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 গেল।
এই টেকনিক নাম্বার 2 হচ্ছে আগামী ক্লাসে শেখাবো। আর আজকে আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন আমরা সলভ করব। বোর্ড কোশ্চেন সলভ করব আজকে আমরা। চট্টগ্রাম বোর্ড 2019, চট্টগ্রাম বোর্ড 2019। সবাই রেডি হও, সবাই রেডি হও। এই বোর্ড কোশ্চেনটা আজকে সলভ করব। সলভ করার পরেই আজকের মতো আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। কি হবে বলো দা? মাথার উপর দিয়ে কেন যাবে ভাইয়া? আমি কি, সবাই বুঝো নাই? এখন বোর্ড কোশ্চেন সলভ করবো, সবাই রেডি হও। ঠিক আছে, বোর্ড কোশ্চেন সলভ করবো, সবাই রেডি হও। এই সবাই কি বুঝতে পারো না প্রথমটা যা পড়াইলাম? একটু কি কিছু বুঝো নাই তোমরা? না, তাহলে আর তোমাদের তো ক্লাস নিয়ে লাভ নাই, তাহলে অন্য টিচার আনতে হবে। ঠিক আছে, এরপর থেকে তাহলে ইংরেজি সেকেন্ড পেপারের জন্য অন্য শিক্ষক আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ, যেহেতু তোমরা বুঝো না। না বুঝলে আর কি করার বলো? অন্য শিক্ষক এনে দিব, সে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমিও চাই না আসলে ক্লাস নিতে, যেহেতু ভালো লাগে না তোমাদের, তাহলে লাভ কি? ঠিক আছে, এরপর থেকে আমরা অন্য শিক্ষক নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা বোর্ড কোশ্চেন আজকের মতো করাই। একটা বোর্ড কোশ্চেন, সেটা হচ্ছে চিটাগং বোর্ড 2019। এই বোর্ড কোশ্চেনটা আজকে আমরা সলভ করব, এবং সলভ করার পরে, ঠিক আছে, এই বোর্ড কোশ্চেনটা আজকে আমরা সলভ করব। ঠিক আছে, সো এই বোর্ড কোশ্চেনটা আমরা পুরো ব্যাখ্যা সহকারে সলভ করব। চট্টগ্রাম বোর্ড 2019, এটা হলো চিটাগং বোর্ড 2019। ঠিক আছে, তাহলে আমরা এই বোর্ড কোশ্চেনটা সলভ করা শুরু করি। সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, ব্যাখ্যা সহকারে শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং, হিট হ্যাশ। তাহলে আমাদের সিস্টেমকে রাইট ফর্ম ভার্বের করার ক্ষেত্রে সো খুবই সহজ। ঠিক আছে, সো এখানে কে যেন একটা কমেন্ট করছে, ওর কমেন্টটা আমার চোখে পড়ছিল, আবার পরে নাই। সেটা হচ্ছে কি, কাউসার কি জানি নাম দেখলাম। সো একটা খুবই ভয়াবহ কমেন্ট করছে, ওর কমেন্টটা আমি দেখতে পাই নাই। হ্যাঁ কাউসার আহমেদ, তোমার যদি সাহস থাকে তুমি কমেন্ট আবার একটু করো, আমার ক্লাস একটু করো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেই কমেন্টটা করছিলা ওই কমেন্টটা আবার একটু কাইন্ডলি কষ্ট করে করো আমাদের এখানে, মানে আমি দেখতে পারি নাই, কমেন্টটা অনেক তাড়াতাড়ি চলে গেছে। তুমি জানো এটা কি কমেন্ট করছিলা? কমেন্টটা দেখে আমি খুবই শক হয়েছি, মানে খুব কষ্ট পাইছি। কাউসার নামে একটা ছেলে, কাউসার আহমেদ, সে বলেছিল। সো ওই কমেন্টটা তুমি আমাকে একটু বলো, মানে আবার করো ওই কমেন্টটা, আমি একটু পড়ি কমেন্টের মধ্যে তুমি কি বলছো, এটা একটু আমি দেখ। ঠিক আছে, তুমি কমেন্টটা আবার একটু কপি করে বসাও, আমি এটা একটু দেখবো তোমার ওই কমেন্টটা। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার, তুমি যে কয় টাকা দিয়ে ভর্তি হয়েছো আমাদের কোর্সে, দরকার পড়লে আমি তোমাকে ওই টাকাটা দিয়ে দিব। ঠিক আছে, যদি তুমি আসলে ভালো পরিমাণ পারো, তুমি ভালো পরিমাণ বোঝো, তাহলে আমাদের এন্ড থেকে তো, মানে আমাদের এখানে তো তোমার কোনো কিছু শেখার নাই, তাই না? তো যেহেতু তুমি এই পড়াগুলোকে মনে করছো ক্লাস 8-এর পড়া, ভাইয়া আমার যদি এই সংক্ষিপ্ত ছোট ছোট পড়া আমি যদি না পড়াই, আমার কিচ্ছু যায় আসে না। আমি প্রথমে বেসিক ক্লাস শুরু করছিলাম, বাট পোলাপাইন বেশি কাহিনী করে এই জন্য বেসিক ক্লাস বাদ দিছি। বাট এখন তো বুঝতেছো না তুমি, কারণ আমি তো তোমাদের এই সময়টা পার করছি। এখন তো কিছু বুঝতেছো না, যখন পড়ালেখাটা আরেকটু সামনে আগাবা না, পরীক্ষা দিবা না, এরপর অ্যাডমিশন দিবা না, তখন তুমি কান্নাকাটি করবে সব থেকে বেশি, তুমি যদি আমার কথাটা বিশ্বাস না করো। যে কয়টা স্টুডেন্ট এখন থেকে বেসিকের মধ্যে কোনো গুরুত্ব দিচ্ছে না, বেসিক যারা শিখতে চাচ্ছে না, তারাই সব থেকে বড় মারাটা খাবে অ্যাডমিশন পরীক্ষায়। তখন তোমার লাইফে চলে আসবে একটা বহুত বড় পাহাড়। এখন তো আমি নিজের থেকে শেখাতে যাচ্ছি, ভালো লাগতেছে না, তখন তুমি বলবো স্যার শেখান শেখান, কিন্তু সময় পাবা না। আচ্ছা আমরা এটা শিখাই, এত কথা না বলে। তাহলে দেখো সাবজেক্টের আমরা হচ্ছে গ্যাপের আগে যাব। আগে হচ্ছে সাবজেক্ট আছে হি। হি কি বোঝায়? হি হচ্ছে একজন, একজন মানে কি, একজন মানে হচ্ছে কম, কম মানে কি, কম সাবজেক্ট। যদি কম সাবজেক্ট থাকে তাহলে কি বসবে? আর এখানে আছে হ্যাভ। হ্যাভ মানে কি, হ্যাভের তো পোলাপেন আছে, কে কে আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, আর হ্যাড আছে। সো হ্যাভের পোলাপেন হলো এই তিনটা। এর মধ্যে আমরা জানি হ্যাডে পাস্টের ক্ষেত্রে হয়, বাট এখানে তো পাস্টের কোনো কথাই বলে নাই, তাহলে তো হ্যাড হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে এখানে চলে আসে হ্যাভ আর হ্যাজ। সো আমরা জানি যে হি আছে, হি হচ্ছে কম বোঝায়, এবং এখানে দুইটা আছে, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। সো হ্যাভের ক্ষেত্রে কি বোঝাচ্ছে? হ্যাভ হলো বেশি বোঝায়, অর্থাৎ সাবজেক্টটা যদি বেশি বোঝাইতো তাহলে আমরা হ্যাভ বসাইতাম। সাবজেক্ট কম বোঝাইতেছে নাকি বেশি বোঝাইতেছে বলো তো এবার তুমি, আমি যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যার সাথে মিলিয়ে নাও।
সাবজেক্ট কম, এখন ভার্ব কি হবে? কম হবে। এখন দুইটা ভার্ব আছে, একটা হলো বেশি ভার্ব, একটা হলো কম ভার্ব। এই দুইটার মধ্যে কোনটা হবে? বুঝছো? এখানে খেয়াল করো তাহলে, এখানে আমরা যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কম সাবজেক্ট আছে, হি হচ্ছে কম, সাবজেক্টটা যদি কম হয় তাহলে অবশ্যই ভার্বটাও কম হবে। সো হ্যাবের মধ্যে ভার্ব আছে তিনটা, কয়টা? তিনটা। হ্যাব হলো কি বাবা, এর পোলাপাইন আছে তিনটা, একটা হলো হ্যাব আছে, একটা হলো হ্যাজ আছে, একটা হলো হ্যাড আছে। হ্যাব, হ্যাজ, হ্যাড। হ্যাব, হ্যাজ, হ্যাড। এর মধ্যে কি হবে? কমটা। কম কোনটা বোঝায়? হ্যাজ বোঝায়, এই জন্য হ্যাজ হবে। ক্লিয়ার? এক নাম্বার বুঝো না এমন কেউ আসো? যদি এক নাম্বার একজনও না বুঝে, আমি সারা রাত ধরে এটাই পড়াবো, তারপরেও বুঝে যেতে হবে। বুঝছস? তারপরে যদি কচ্ছে স্যার দেরি হয়ে গেছে, কোনো কিছু করার নাই। যদি এটা তুই না বুঝোস, আমি একদম সারা রাত ধরে পড়াবো, তারপরেও যদি না বুঝোস তাহলে আবার পড়াবো, তাও তোর এটা বুঝেই যেতে হবে। তুই কোন জায়গার থেকে আসছ, তুই বুঝবি না কেন? তোর বুঝেই যেতে হবে। বল, কে বুঝোস না বল? বুঝো নাই এমন কে আসো? কমেন্ট করো যে স্যার আমি বুঝি নাই, আমি বুঝাই দিব। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি, আবার বুঝাই দিই যাতে বুঝতে পারো। দেখো, রাইট ফর্ম ভার্ব করার সিস্টেম হচ্ছে আমাদেরকে গ্যাপ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? আমার সাথে সাথে বলো। রাইট ফর্ম ভার্ব করার সিস্টেম হচ্ছে গ্যাপ খুঁজতে হবে। কি খুঁজতে হবে? বলো না কেন? বলো, এই জোরে জোরে বলো, যাতে তোমার বাবা, তোমার মা, তোমার আশেপাশে যে আছে সে শুনতে পায়। যদি না বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা, ঠিক আছে? যদি না বলো আল্লাহর কাছে ঠেকা থাকবা, ঠিক আছে? আমার সাথে বলো, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গ্যাপ খুঁজতে হয়। কি খুঁজতে হয় বলো? রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে গ্যাপ খুঁজতে হয়। কি খুঁজতে হয়? গ্যাপ, গ্যাপ, গ্যাপ। কি খুঁজতে হয়? গ্যাপ। বুঝছস? তাহলে আমরা রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে প্রথমে কি খুঁজবো? গ্যাপ। বুঝছস? খোঁজার পর গ্যাপের আগে যাব, কই যাব? গ্যাপের সামনে তাকাবো। কোথায়? সামনে। কোথায়? সামনে। তাহলে প্রথম কথা কি? গ্যাপ খোঁজা। কথা মুখস্থ হইছে? দ্বিতীয় কথা হচ্ছে গ্যাপের আগে তাকাবো। কই তাকাবো? আগে নাকি পিছে বলো তো? আগে। তাহলে আগে কি আছে? সাবজেক্ট। যদি আগে সাবজেক্ট থাকে তাহলে আমরা খুঁজবো সাবজেক্ট দুইটা, একটা হলো সাবজেক্ট দুইটা, একটা হলো কম সাবজেক্ট, একটা কি কম সাবজেক্ট, আর একটা হলো বেশি সাবজেক্ট। তাহলে আমরা কি করব? প্রথমে গ্যাপের আগে যদি সাবজেক্ট থাকে, এই সাবজেক্টটা কমে আছে নাকি বেশিতে আছে, এই জিনিসটা আমরা প্রথমে বের করব। কি করব? গ্যাপের আগে আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা খুঁজবো কি? সাবজেক্টটা কম নাকি বেশি, এই দুইটার মধ্যে কোনটা, এটা আমাদেরকে বুঝতে হবে। তো সাবজেক্টটা কম বুঝাইতেছে নাকি বেশি বুঝাইতেছে? তো প্রথম কাজ হচ্ছে এই জিনিসটা খুঁজে বের করা। কি খুঁজে বের করা? এই জিনিসটা। এরপর এই যে ভার্বটা আছে, এই ভার্বটাও আমরা দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে কম ভার্ব, একটা হচ্ছে বেশি ভার্ব। বেশি ভার্ব। তাহলে ভার্ব কি বের করব? ভার্ব দুইটা জিনিস বের করব, একটা হচ্ছে কম ভার্ব আর একটা হচ্ছে বেশি ভার্ব। কয়টা বের করব? তাহলে কি? তাহলে এই দুইটা আমরা বের করব। তাহলে ভার্বটা হলো কম ভার্ব আছে কিনা আর বেশি ভার্ব আছে কিনা বের করব। খেয়াল। তাহলে এবার আমরা দেখি হি আছে, হি কি বোঝায়? হি হচ্ছে কম বোঝায়। হি কি বোঝায়? কম। তাহলে টিক। বুঝছো? তাহলে ভার্ব সাবজেক্ট হচ্ছে দুইটার মধ্যে থাকে, একটা হচ্ছে কম অথবা বেশি, দুইটার মধ্যে যেকোনো একটা হয়। এরপরে ভার্ব দুইটার মধ্যেই হবে। তাহলে কম সাব ভার্বের মধ্যে আছে হ্যাজ, আর বেশি ভার্বের মধ্যে আছে হ্যাভ। কি আছে? হ্যাভ আছে। এবার সাবজেক্ট যদি কম থাকে তাহলে ভার্ব কি হবে? কম হবে। সাবজেক্ট যদি বেশি থাকে তাহলে ভার্ব কি হবে? বেশি হবে। তাহলে এবার বলো যে সাবজেক্ট তো কম আছে, তাই না? তাহলে ভার্ব কোনটা হবে? বুঝছো? 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 এখন যদি ভাই না বুঝো তাহলে আমার আর কিছু বোঝানোর মতো ধক্কবাতা নাই, এর থেকে ভালো করে আর বুঝাইতে পারবো না। হয়রানাইস, এটা যদি না বুঝো। এবার কেউ বলো বুঝতে পারছো নাকি পারো নাই? হ্যাঁ, তাহলে দুইটা জিনিস খুঁজতে হবে, একটা হলো কম সাবজেক্ট, একটা বেশি সাবজেক্ট। কম ভার, বেশি ভার। কম কমের সাথে বসবে, বেশি বেশির সাথে বসবে। এটা যদি বুঝেই থাকো, এটা যদি তুমি বুঝেই থাকো, তাহলে এবার তোমার জন্য খেলা রেডি। এবার তোমার জন্য খেলা রেডি। তাহলে এইখানে ধরো আসছে দে, কি আসছে? দে।
এবার বলো তো উত্তর কি হবে? এখানে আর হি নাই, হি নাই, আছে কে? দে। এবার বলো তো উত্তর কি হবে? দেখি কি বুঝছো, এবার কি হবে বলো। আরে আরিফ, সারা রাতই তো বোঝাবো, তুমি বুঝবা, ফোন দিও, সারা রাত তোমার বোঝা মনে, সমস্যা নেই, তুমি বুঝো নাই। পোলাপান কি পরিমাণ বাদ পারে একটা। বুঝছো বুঝছো? হ্যাঁ এই তো বুঝছো, এই তো পোলাপাইন লাইন আইতেছে, এই তো এবার বলো, যদি এখানে ইট থাকতো, হ্যাঁ, আর গ্যাপের মধ্যে যদি থাকতো হচ্ছে ডু, তাইলে কি হতো? দেখি কি বুঝো। এটা আরেকটা, মানে আমি একটা দিয়ে বুঝাইতেই থাকবো, বুঝাইতেই থাকবো, বুঝাইতে থাকবো, কারণ এটা তোমার ক্লিয়ার হইতে হবে। বলো। এবার ধরো এখানে ইট আছে, ইট থাকলে কি হবে? আমি, আমিও খিদা লাগছে, আমিও খাই নাই। আমারও খিদা লাগছে, আমিও এখনো খাই নাই রে ভাই, খাই নাই। আজকে আমার, আমি চাই আজকে তোমরা সবাই যে কয়জন ক্লাস করতেছো, সবাই বইটা অর্ডার করে ফেলো, এবং তোমাদের হয়তো মনে হবে যে আমাদের বইটার আসলে প্রাইস অনেক বেশি, বাট আমাদের বইটা যদি তুমি হাতে নাও, তাহলে আসলে তোমার মনে হবে যে আসলে আমরা প্রাইসটা কোনোভাবেই বেশি রাখতেছি না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বইয়ের যে পেজের কোয়ালিটি, এই কোয়ালিটি গুলো আসলে মানে তুমি অন্য কোনো বইয়ে পাবা কিনা এত কম টাকায়, আসলে তুমি এটা নিজে মিলাই নিও। যারা আমাদের বইটা নিছে তারা কিন্তু আমাদের বইয়ের পেজের কোয়ালিটি দেখছে, যে আসলে কি ধরনের পেজ আমরা ব্যবহার করতেছি। তাহলে এখানে কি হবে? এখানে ইট আছে, ডু আছে, তাহলে কি হবে? হ্যাঁ, যারা বই নাও নাই তাকে বলছি, যারা বই নাও নাই তাদেরকে বলছি, তোমাদের জন্য আজকের মধ্যে অর্ডার করলে 400 টাকা, এছাড়া আমি আর বলবো না, এছাড়া আমি আর দিতে পারবো না। 400 টাকা, 400 টাকা, 400 টাকা, ঠিক আছে, হকারদের মতো বলে দিলাম। আজকের পরে যদি অর্ডার করো কোনোভাবেই আর কম নেওয়া যাবে না, একদম, ঠিক আছে, একদম। এই যে আজকে বলে দিলাম যে এরপর থেকে আর হবে না, কম দিব না আমরা, 400 টাকার একটা পয়সাও কম দিব না, 400 টাকায় আজকে লাস্ট। তো এছাড়া আমরা আর কখনোই দিব না, ঠিক আছে, মুইসা দিলাম যাতে কেউ মনে না রাখে। ঠিক আছে, এটা বুঝছো? এই যে সবাই ডাক দিতেছে, এর মানে সবাই বুঝছে, সবাই বুঝছে, এই তো খেলা খতম, মানে আমার বোঝানো সার্থক। হুম। তাহলে এই যে আমাদের ব্যাখ্যা আছে, পেয়ে যাওয়া আজকে, সমস্যা নাই। এখন দেখো সিস্টেম কি, গ্যাপ, গ্যাপ কি, গ্যাপের আগে কি করতে হবে, তাকাতে হবে। গ্যাপের আগে কি আছে? শুড আছে। শুড কি? শুড হচ্ছে মডাল ভার্ব। শুড কি? শুড হচ্ছে মডাল ভার্ব। যদি সেন্টেন্সে মডাল ভার্ব থাকে তাহলে ভার্বের 1 নাম্বার বসাতে হয়। অর্থাৎ তুমি যদি তোমার সেন্টেন্সের মধ্যে মডাল ভার্ব দেখতে পাও, তাহলে তুমি কোথাও তাকাবা না, তুমি শুধু ভার্বের 1 নাম্বার বসায় দিবা। ভার্বের 1 নাম্বার এখানে কি আছে? এখানে কনসিডার আছে, এটাই উত্তর হয়ে যাবে। বলো ঠিক কি না? আরে ভাই, আমার যদি দিলের মধ্যে অনেক বেশি কষ্ট হয়ে যায়, আমি যদি অনেক বেশি কষ্ট পাই, আমি খুব সহজভাবে শিখে ফেলবো। আমি যদি একটা গ্যাপ দেখি, গ্যাপের আগে আমি চলে যাব, গ্যাপের আগে আমি যাওয়ার পর আমি দেখতে পেলাম এখানে শুড আছে। ও, ও, তাসনাম স্যার তো আমাদেরকে বলছিল শুড থাকা মানেই এটা মডাল ভার্ব, আর মডাল ভার্ব মানে আর অন্য কোনো কিছু এখানে বাবা বসানো যাবে না, এখানে আমাদেরকে ভি ওয়ানই বসাইতে হবে। বলো ঠিক কিনা? বুঝছো? তাহলে আমাদের এখানে কি বসাইতে হবে? ভি বসাইতে হবে। কোনো চেঞ্জ হবে না, দেয়ার ইজ নো চেঞ্জ হেয়ার, এখানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, ঠিক। তাহলে বুঝছো? তাহলে হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি হবে। সো তাহলে আমরা এতটুকু ক্লিয়ার, এটা বুঝছি, বুঝছি তো ভাইয়া, বুঝছি। তাহলে আমরা এই জিনিসটা খেয়াল করে ফেললাম। এখন আমরা বুঝতে ফেলছি যে মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম ভি ওয়ান একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটা শিখবো। কয় নাম্বারটা? 3 নাম্বারটা খেয়াল করো। তাহলে 3 নাম্বার আমাদের সিস্টেম কি? গ্যাপের আগে তাকাবো, কই তাকাবো? গ্যাপের আগে, দেয়ার আছে, আর ব্রিগেডের মধ্যে আছে বি। বি মানে কি? বি জানি কার বাবা, বি এর অনেকগুলো সন্তান আছে, এবং সেই সন্তানের মধ্যে একজন হচ্ছে এম, আরেকজন হচ্ছে ইজ, আরেকজন হচ্ছে আর, ওয়াজ এন্ড ওয়ার। বাট আমরা পুরো সেন্টেন্সটাই দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট সেন্টেন্স, যেহেতু এটা একটা প্রেজেন্ট সেন্টেন্স, এই জন্য আমরা আর অন্য কোনো দিকে তাকাবো না,
আমরা খুব সহজভাবে একদিকে তাকাচ্ছি, আমরা এখানে দেখে নিচ্ছি যে এখানে বি আছে। সো বি থাকা মানে কি, অবশ্যই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে এখানে এম, এখানে ইজ, আর এখানে আর, এই তিনটার মধ্যে আমাদেরকে যে কোনো একটাকে উত্তর হিসাবে বেছে নিতে হবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমেই এম কে কেটে দিব, কারণ এম হচ্ছে একজনের বউ। কার বউ? আয়ের বউ। সে আই ছাড়া কারো সাথে ব্যবহার হয় না, কারো সাথে বসে না। যেহেতু সে কারো সাথে বসছে না, সে বাদ, আমাদের অপশন কমে যাচ্ছে। আমরা অলরেডি দুইটা অপশনের মধ্যে চলে আসছি। এখানে দেয়ার আছে এবং এখানে ম্যানির কথা বলা আছে। ম্যানি পারসন, ম্যানি মানে কি, অবশ্যই বেশি। বেশি বলতে কি কম বোঝায় না কম বোঝায় না? আমাদের তাসনাম স্যার শিখিয়েছেন, যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে কম সাবজেক্ট আর বেশি সাবজেক্ট দেখি, তাহলে আমরা আগে বের করে নেব। সো ইসটা হচ্ছে কম সাবজেক্ট, আরটা হচ্ছে বেশি ভার্ব। সো এটা হচ্ছে বেশি ভার্ব, কম ভার্ব। সো দুইটা ভার্ব বের করে ফেললাম। সাবজেক্ট যেহেতু বেশি বোঝাচ্ছে, সো অবশ্যই আমাদেরকে ইজ না বসিয়ে আমরা আর বসিয়ে দেব। বুঝছো? তাহলে উত্তর কি হবে? আর হবে। বুঝছো বুঝছো বুঝছো, ব্যাখ্যা বুঝছো? সো এখানে কি হবে? আর হবে। তাইলে ভাই আমরা আর অন্য কোনো দিকে তাকাচ্ছি না, আমরা খুব সহজভাবে দেখে ফেলছি সাবজেক্ট যেহেতু বেশি বোঝাচ্ছে, এই জন্য এখানে আরই হবে। বলো ঠিক কিনা? এখানে আর ছাড়া যদি বাবা তুমি অন্য কোনো কিছু দাও, তুমি মইরা গেলেও তোমার এই মানুষ মাফ করবে না। বলো ঠিক কিনা? বুঝছো? তাহলে তোমার কেউ মাফ করবে না, কখনোই করবে না। তাহলে এখানে দে আছে, এরপরে আমরা গ্যাপের আগে চলে যাব। গ্যাপের আগে যা দেখি বাবা আবারও দে আছে। দে তো বাবা বেশি বোঝায়। দে যদি বাবা বেশি বোঝায়, তাহলে সাবজেক্টের পরে আমি ভার্বও দেখতে পাচ্ছি, ভার্বটাও বেশি নাকি কম আছে? আরে বাবা ভার্বটাও বেশি আছে, সাবজেক্টটাও বেশি আছে। এর মানে উত্তর কি হবে? উত্তরটা হ্যাভি হবে, কোনো চেঞ্জ হবে না। বলো ঠিক কিনা? হ্যাঁ বুঝছো পোলাপাইন? বুঝছো না কেন? বুঝো না কেন? তুমি বাসায় বসে থাকলে বুঝবা। বুঝছো বুঝছো? বুঝে না পোলাপাইন? বুঝতেছো না? না আর ক্লাস নিব না তোদের, আর ক্লাস নিব না, আজকেই শেষ ক্লাস। আজকে একটু পড়ায় মরায় যাবো, শেষ। আজকের পর থেকে আর ক্লাস নিব, এরপর নতুন স্যার আসবে, আসবেই আসবে, বিশ্বাস করো আসবে। এরপরে খেয়াল করো, এখন তো বুঝো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, পরে বুঝবা ঠেলা। ঠিক আছে? খেয়াল করো। তাহলে এখন আমরা আবার কি করব, আমরা আবারও গ্যাপের আগে চলে যাব। গ্যাপের আগে আছে ওয়ান। আরে ভাই এটা কি আর বুঝতে হয়? ওয়ান মানে তো এমনি একজন, একজন মানে তো কম, কম মানে আর কি করতে হবে? আমরা তো তাসনাম স্যারের কাছে শিখছি, সাবজেক্টটা যদি কম বোঝায়, তাহলে ভার্বের একের সাথে একটা এস অথবা ইএস যুক্ত করতে হয়। তো সাবজেক্ট যেহেতু কম আছে, এই জন্য ভার্বের একের সাথে একটা এস অথবা ইএস যুক্ত করতে হবে, তাইলেই হয়ে যাবে। বুঝছো বুঝছো পোলাপাইন? বুঝছো? হ্যাঁ এক্সপ্রেস হবে। আর তোমাদের জন্য না একটা গ্রুপ খোলা হয়েছে, তোমাদেরকে বলা হইলো যে গ্রুপে তোমরা যা পারো, যে যেই পণ্য বিক্রি করার মন চায় সে সেটা এখানে বিক্রি করো। তোমাদেরকে তো বলা হয়েছে যা মন চায় বিক্রি করো, আমাদের মধ্যে যারা আছে আমরা এই কেনাকাটা করবো, কোনো সমস্যা নেই। পড়ালেখার পাশাপাশি কিছু ইনকাম করো, তাইলে লাভ হবে, সব দিক দিয়ে লাভ হবে। কত কাল আর বাবার কাছ থেকে টাকা চাওয়া, কত কাল। মেয়েরা অবশ্য স্বামী আছে তার কাছ থেকে নেয়, মেয়েদের ব্যাপার অন্য জিনিস। বাট ছেলেদের শুধু খরচ করতেই হয়। মেয়েদের খালি লাভ আর লাভ, লস নাই। মেয়েদের খালি লাভ আর লাভ, জামাইয়ের কাছ থেকে পায়, ভাইয়ের কাছ থেকে পায়, বাপ মার কাছ থেকে পায়। আহ, কত শান্তি আর শান্তি। হ্যাঁ বুঝছো বুঝছো পোলাপাইন? এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের স্টেশনে, আমাদের স্টেশন নাম্বার 2। দেখো এবার আমরা একটা নতুন জিনিস শিখবো। অনেকে তো জানো না যে আসলে আমি কোথায় পড়ি বা কোথায় পড়ি। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছে কেউ? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছে কেউ?
ওখানে অর্থনীতি নামে একটা সাবজেক্ট আছে, ওখানে আমি পড়াশোনা করেছি, ওখান থেকে। তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল করব, আমরা যদি কোনো সেন্টেন্স এরকম সো পাই, সো এর পর যদি এরকম একটা কমা পাই, যেই সেন্টেন্সে পাবি সো এর পর কমা, তাহলে চোখ বন্ধ করে এখানে শুড প্লাস V1 হবে। কি বলছি বলতো, সো এর পর যদি এরকম একটা কমা পাস, তাহলে সেখানে শুড প্লাস V1 দিবি, ঠিক আছে? তাহলে উত্তরটা রাইট হবে। এখানে উত্তর দুইটা হইতে পারে, একটা হলো যেহেতু টু আছে, তো টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে আমরা দুইটা উত্তর দিতে পারি। একটা হচ্ছে আমরা সো দিয়েও করতে পারি, সোরটা দিলে শুড প্লাস ভার্বের 1 নম্বর, আর যদি আমরা টু দিয়ে করি তাহলে 1 নম্বর। সো যেটা মন চায় সেটা করে। আমি ভাই একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি চাই সবাই ভালো করুক, এই জন্য সবাই যেভাবে শিখলে লাভ হবে সেভাবে শেখাচ্ছি, যেই বইটা তার পড়লে লাভ হবে সেই বইটাই তাকে সাজেস্ট করছি, বিশ্ববিদ্যালয় কিভাবে পড়লে সে চান্স পাবে ওইটাই শেখাচ্ছি, বুঝছো? কারণ পুরা বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি কষ্ট যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, সেটার নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন, ঠিক আছে? এখানে আবার অর্থনীতির মতো সাবজেক্ট, অর্থনীতিতে চান্স পাওয়া আরো বেশি কঠিন। হ্যাঁ, কপি টপি যা মন চায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা সো এর পর যদি কমা পাই, দেখো এখানে সো আছে, সো এর পরে একটা কমা আছে, সো এর পর যদি কমা থাকে তাহলে আমরা শুড প্লাস V1 দিব, তাহলেই হয়ে যাবে। সো এতটুকুই টেকনিক, ঠিক আছে? তাহলে আজকে বই অর্ডার করবা কে কে, একটু কমেন্টে বলো। আর মাত্র কে এফ এর পরে জি আসবে। আজকের বই অর্ডার করবা কে কে, কমেন্টে বলো যে স্যার আমি আজকে অর্ডার করব, আমি আজকে অর্ডার করব, আমি আজকে অর্ডার করব, এরকম করে দাও, তাহলে মনটা হয়তো ভালো হয়ে যেতে পারে। আমি তো আর অর্থনীতি ক্লাস নিব না, একদিন নিছিলাম, পোলাপাইন ছিল না, এই জন্য আর অর্থনীতি ক্লাস নিব না, হচ্ছে অর্থনীতি ক্লাস বাদ। আচ্ছা, আমরা পড়ায় চলে যাচ্ছি, আমাদের পরবর্তী পড়ায়। দেখো এখন আমরা চলে যাচ্ছি গ্যাপের আগে, গ্যাপের আগে আছে মাস্ট, মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব, কি ভার্ব? মডাল ভার্ব। মাস্ট যদি মডাল ভার্ব হয় তাহলে উত্তর কি হবে, কমেন্টে লিখে দাও। কিরে ভাই, কেউ আজকে বই নিব না? কিরে ভাই, পোলাবেন কেমন? আরে বেটা, আজকে অর্ডার করলে কি তুই বইটা আজকে পাবি? দেখ, তুই যদি বই আজকে অর্ডার করস, আজকে অর্ডার করলে বইটা পৌঁছাতে লাগবে 3 দিন। কয়দিন? 3 দিন লাগবে, যদি ঢাকার বাইরে হও 3 দিন সময় লাগবে। মানে আজকে কয় তারিখ? আজকে হলো 16 তারিখ। আজকে যদি কেউ অর্ডার করে এই বইটা সে পাবে 19 তারিখে। কয় তারিখে? 19 তারিখে। তাহলে 16 তারিখে অর্ডার করলে বই পাবে 19 তারিখে, বুঝছস? বই আজকে অর্ডার করলে তার কালকে পেয়ে যাবা না, 19 তারিখে পাইবা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? চেঞ্জ হবে না, নো চেঞ্জ, যেটা আছে সেটাই হবে। এরপরে এখানে কি হবে বলো তো? এই যে চলে এসেছে, আজকের নিয়ম পড়িয়েছিলাম, নট প্লাস হেল্প আছে, নট প্লাস ভার্ব আছে, পড়িয়েছিলাম। স্যার আমার বাংলা প্রথম দ্বিতীয়। আমার খাবারও নষ্ট হয়ে যাবে রে, তাড়াতাড়ি পড়ায় দিতেছি শেষ। দেখ এখানে নট আছে, নট থাকলে কি চলে যেতে হবে? ওই আমরা আজকে একটা নিয়ম শিখছিলাম, সেটা হচ্ছে কি, ডোন্ট প্লাস ভার্বের এক। আরেকটা শিখছিলাম, ডাজ নট প্লাস ভার্বের এক। সো এই দুইটার মধ্যে কোনটা বসাইতে হবে এটাই আমাদের খুঁজে বের করতে হবে। সেলফিশনেস, সেলফিশ কে পৃথিবীর সবাই হয়? সবাই, পৃথিবীর সবাই কি সেলফিশ হয় নাকি কিছু মানুষ হয় বলতো? যদি কিছু মানুষ হয় তাহলে হবে কম, যদি কিছু মানুষ হয় তাহলে হবে কম। অবশ্যই সেলফিশ সবাই হয় না, কিছু মানুষ হয়, এই জন্য এটা হবে কম।
যদি কম হয় তাহলে এটা বসবে নাকি এটা বসবে, বলো তো কোনটা বসবে? যদি কম হয় তাহলে কোনটা বসবে? এমডি আরিফ হোসাইন, হ্যাঁ তুমি কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছো। সো আমরা উল্টাপাল্টা কমেন্ট না করে পড়ার দিকে চলে আসি, পড়াশোনার দিকে আসি। যদি উল্টাপাল্টা কমেন্ট করো আমাদের টিম অলওয়েজ দেখে, অলওয়েজ দেখে। সো হুট করে দেখবা যে তুমি আর এই গ্রুপে কোনো মেসেজই করতে পারো না, ঠিক আছে? সো আমরা চাই যে এই শিক্ষার্থীরা এখানে আসো শেখার জন্য আসো। উল্টাপাল্টা যদি কেউ কমেন্ট করো বই ব্যতীত বা শেখা ব্যতীত, উল্টাপাল্টা যদি কেউ কমেন্ট করো, তুমি দেখবা যে কালকের থেকে ক্লাসে আর নাই, বুঝছো? আর বেশি না, আর দুইটা আছে তাহলে শেষ। তাহলে কোনটা হবে? তাহলে অবশ্যই ডাজ নট হবে। কি হবে তাহলে? অবশ্যই যেহেতু কম আছে, কম হইলে এটা বসে, আর বেশি হলে এটা বসে। তাহলে এটা হলো বেশি হলে বসে, আর এটা হলো কম হলে বসে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর এটা হবে না, এটা হবে। ঠিক আছে? তারপরে ইট আছে, ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইয়ে যুক্ত হয়। তারা ইট থাকলে একটা এস অথবা ইয়ে যুক্ত হবে, তাহলে এস হবে। তাহলে উত্তর হয়ে গেল আই নাম্বার। দেন যে নাম্বার সো এর পরে কমা আছে, দেখছো সো এর পরে যদি কমা থাকে তাহলে কি বসে? শিখছিলাম শুড প্লাস ভার্বের এক নাম্বার, শুড প্লাস ভার্বের এক নাম্বার। তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্তই শেষ হয়ে যাবে। সো আজকে যে অফারটা দেওয়া হয়েছে 400 টাকা দিয়ে তোমরা হচ্ছে আমাদের কাছ থেকে ইংরেজি সেকেন্ড পেপার বইটা নিতে পারো। আমার মনে হয় কি জানো, তোমরা আসলে 400 টাকা দিয়ে একটা বই না নিয়ে তোমরা 1000 টাকা দিয়ে আমাদের যে তিনটা বই আছে, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয়, ঠিক আছে, এই তিনটা বই নিয়ে নাও, তাহলে লাভ হবে। কারণ তাসনাম স্যার কখনো উল্টা পাল্টা কোনো কিছু সাজেস্ট করে না, এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে তুমি যাই বলো, আমরা চেষ্টা করি যে তুমি যাতে ভালো কিছু করো। দেখো তোমাদের আমরা প্রতিনিয়ত ফোন দেই আমাদের অফিসের লোক দিয়ে। কেন ফোন দিচ্ছে? দেখো তুমি খুবই কম টাকা হয়তো ভর্তি হয়েছো, বাট আমরা কিন্তু আমাদের দিক থেকে কোনো কমতি দিচ্ছি না। আমরা চেষ্টা করতেছি তুমি যাতে সব থেকে ভালো সার্ভিসটা আমাদের এখান থেকে ক্যাচ করতে পারো, ভালো রেজাল্টটা করতে পারো। কারণ আমাদের তো আসলে একটা দায়িত্ব আছে। আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে, অবশ্যই দায়িত্ব দিয়ে পাঠাইছে। এখন তোমাকে আমি, তোমার থেকে আমি টাকা নিয়েছি, টাকা নিয়ে অবশ্যই চেষ্টা করব ভালো কিছুই দেওয়ার। যদি এখানে ফাঁকি দেই অথবা আমি যদি ভালো কিছু এখানে তোমাকে না দেই, হয়তো একালে আমি হয়তো অনেক বেশি লাভবান হব, বাট পরকালে আসলে আমি কোনোভাবেই লাভবানটা হব না, বুঝছো? সেই জন্য বলি যে আসলে আমরা মানে মানে আমার এন্ড থেকে বা আমাদের এন্ড থেকে বা আমার এন্ড থেকে বা আমাদের অফিসের এন্ড থেকে আমরা এতটুকু চেষ্টা করি যে একটা স্টুডেন্ট যাতে ভালো কিছু শিখতে পারে, বুঝছো? তো তুমি যেটা মনে রাখো, যেটা করতে পারো, আমরা যেটা বলি সেটা তুমি শোনো। তারপরে যদি তোমার মনে হয় যে না তুমি আসলে আমাদের পড়া পড়ে বা আমাদের কাছ থেকে শিখে ভালো কিছু নিতে পারতেছো না, তাহলে তুমি এটা আমাদেরকে বললো যে না স্যার আমরা আসলে নিতে পারবো না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা একটু ভালো করে চেষ্টা করো। আর যেটা বলতেছি যে আসলে তোমার তো ডেলিভারি চার্জটা আসলে দিতেই হবে, তাই না? তো তুমি যদি আমাদের তিনটা বই একত্রে নাও